একটু স্টার্ট করি। আহ, আচ্ছা, তো আমাদের আজকের প্রথম পার্টটা হচ্ছে আমরা বলছি প্যারালাল স্ট্রাকচার। ঠিক আছে, নোটটাকে কিভাবে বানিয়েছি এটা একটু বলা জরুরি, কজ নতুবা একটু রিলেট করতে কষ্ট হবে। আমি প্রথমত যেটা করেছি সেটা হচ্ছে যে একটা বইকে ফলো করছি, যেই বইটাতে এই ধরনের জিনিসগুলো সুন্দর করে দেওয়া আছে, অ্যান্ড এই জিনিসগুলোর সাথে ওইটার এক্সপ্লেন করা আছে উপরে। যেমন হচ্ছে এর পরে প্যারালাল স্ট্রাকচারের পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এখন এইখানে প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর প্রচুর এক্সাম্পল আছে। তো আমি ওটাকে টাইপ ওয়াইজ আলাদা করেছি, টাইপ ওয়াইজ আলাদা করে ওই রুলসগুলো উপরে লিখে দিয়েছি, যাতে করে আমাদের এই প্র্যাকটিসটাও সহজ হয়। অ্যান্ড এই ধরো এখানে আমি কয়টা রুলস দিয়েছি, 10 থেকে 12টা আই গেস। হ্যাঁ, এই 10 থেকে 12টা রুলস আলাদা করে মুখস্থ করলেই আমাদের অ্যাপ্রোচ করাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ক্লাসের ব্রিফিং। আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, আজকের ক্লাসটা না বোঝার মতো কিছুই না, আমরা প্রত্যেকেই এই জিনিসগুলো করে আসছি গ্রামারের, কিন্তু তারপরে আমরা জাস্ট ওই রিভিউটা দেখবো, ওই টেকনিকটা শিখবো কীভাবে এই জিনিসগুলো অ্যাপ্রোচ করতে হয়। আচ্ছা, প্যারালাল স্ট্রাকচার উপরে আমি ওটা একটু ডেসক্রাইব করে দিয়েছি যে হোয়াট ইজ প্যারালাল স্ট্রাকচার, ওয়েন ইনফরমেশন ইন আ সেন্টেন্স ইজ গিভিং ইন আ ফর্ম অফ এ লিস্ট অল কম্পোনেন্টস মাস্ট বি গ্রামাটিক্যালি প্যারালাল অর ইকুয়াল। মানে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো কম্পোনেন্ট দেওয়া থাকবে প্রত্যেকটা কম্পোনেন্টই কি আমার গ্রামাটিক্যালি ইকুয়াল আছে কিনা। ইকুয়াল মানে কি, যেই ফরম্যাটে দেওয়া আছে সেন্টেন্সের দুইটা কম্পোনেন্ট এবং থার্ড কম্পোনেন্টটাও সেম ওয়েতে যাবে, এটাই হচ্ছে প্যারালাল স্ট্রাকচারের নিয়ম। হ্যাঁ, যে যেমন হচ্ছে ইন দ্য ইফ দ্য ফার্স্ট ইজ ফর এক্সাম্পল অ্যান ইনফিনিটিভ, দ্য রেস্ট মাস্ট বি অলসো ইন ইনফিনিটিভ। মানে প্রথমটা যদি ইনফিনিটিভে হয় তাহলে সেন্টেন্সের সে প্রত্যেকটা কম্পোনেন্টই ইনফিনিটিভ আকারে আসবে। আচ্ছা, এবার একটু এক্সাম্পল দেখে নেই, জিনিসটা একটু বুঝি, তাহলে আমরা রিয়েলাইজ করতে পারবো। যেমন হচ্ছে কোনটা নট প্যারালাল, যেমন হচ্ছে এক্সাম্পল দিছি, দ্য মিস্টার জনসনো ইজ আ লয়ার, আ পলিটিশিয়ান অ্যান্ড হি টিচেস। হ্যাঁ, এইটার মধ্যে ফল্টটা কোথায়? এটা ফল্টটা হচ্ছে যে একদম প্রথম যে দুইটা কম্পোনেন্ট দেওয়া আছে, এ লয়ার আ পলিটিশিয়ান, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, এবং হি টিচেস যে শব্দটা দিয়েছে এইটা কিন্তু নাউন না, এটা অন্য একটা ফর্মেটে দিয়ে দিয়েছে যেটা কিনা ক্লজ। হ্যাঁ, তো এইটার প্যারালাল ফর্মটা কি হবে? এটার প্যারালাল ফর্ম হবে যে হি ইজ আ লয়ার, আ পলিটিশিয়ান অ্যান্ড আ টিচার। পরীক্ষাতে এইভাবেই দেওয়া থাকবে, যেমন হচ্ছে অনেকগুলো ভুল শব্দ দেওয়া থাকবে, সেটা থেকে ওটাকে কারেক্ট করতে হবে কিংবা কারেক্ট অ্যান্সারটা বের করতে হবে। তার মানে হচ্ছে এই যে আ লয়ার, আ পলিটিশিয়ান অ্যান্ড আ টিচার, এইখানে প্রত্যেকটাই নাউন, এটার মধ্যে কোনো ক্লজ থাকতে পারবে না। তেমনি সেকেন্ডটা যেমন হচ্ছে পিটার ইজ রিচ, হ্যান্ডসাম অ্যান্ড মেনি পিপল লাইক হিম। এখানে একটু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে মেনি পিপল লাইক হিম, এইটাকে আমি কিভাবে অ্যাড্রেস করতে পারি? এটা তো ক্লজ আকারে দেওয়া আছে, তো এই ক্লজটাকে আমার নাউন ফর্মে নিয়ে আসতে হবে। তো এইটা কি মিন করছে? এটা মিন করছে যে পিটার ইজ পপুলার। হ্যাঁ, তো এই জন্য আমরা পিটার ইজ রিচ, হ্যান্ডসাম অ্যান্ড পপুলার এইটাকে প্যারালাল করে ফেলেছি। এটা ছিল নট প্যারালাল। ঠিক আছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে আই গেস। আচ্ছা, তারপর কি, দ্য সোলজার্স অ্যাপ্রোচড দ্য এনিমি ক্যাম্প স্লোলি অ্যান্ড সাইলেন্ট। ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রথম যে পার্টটা সেটা হচ্ছে অ্যাডভার্বে দেওয়া এবং পরেরটা অ্যাডজেক্টিভ, তাই না? তো আমার করতে হবে দুইটা, হয় অ্যাডজেক্টিভ নিতে হবে নতুবা দুইটাকেই অ্যাডভার্বে নিতে হবে। তাই প্যারালাল কোনটা? প্যারালাল হচ্ছে স্লোলি অ্যান্ড সাইলেন্টলি। ঠিক আছে, আচ্ছা, এরপরে লাস্ট এক্সাম্পল যেটা দিচ্ছি সেটা হচ্ছে নট প্যারালাল কি, শি লাইকস টু ফিশ, সুইম অ্যান্ড সার্ফিং। দেখে বোঝা যাচ্ছে যে সার্ফিং এইটা ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে এবং পরের দুইটা হচ্ছে একটা ইনফিনিটিভে একটা সিম্পল ফর্মে দেওয়া আছে, এইটা প্যারালাল হয় নাই। এটার দুইটা ফর্ম আছে যে প্যারালাল আমরা কিভাবে করতে পারি। একটা হচ্ছে তিনটাকে ইনফিনিটিভ করা, যেমন হচ্ছে টু ফিশ, টু সুইম, টু সার্ফ। আর সেকেন্ড যে পসিবল এক্সাম্পলটা সেটা হচ্ছে তিনটাকেই ভার্বের জিরান্ট করা। ঠিক আছে, জিরান্ট মানে হচ্ছে ওই যে আইএনজি যুক্ত করা, ভার্ব প্লাস আইএনজি। শি লাইকস ফিশিং, সুইমিং অ্যান্ড সার্ফিং। আচ্ছা, ঠিক আছে, বোঝা যাচ্ছে আই গেস। তো প্যারালাল, নন প্যারালাল যেসব শব্দ আছে এটাকে আমার একই ফরম্যাটে এনে প্যারালাল করতে হবে। এইখানে একটা এক্সেপশন আছে, যেমন এইটাও আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেটাও দেখা যাবে। এবং একটা এক্সেপশন কি, এক্সেপশনটা হচ্ছে, এটা আসলে খুব একটা দেওয়া থাকে না কিন্তু আমি সেন্টেন্স সলভ করতে গিয়ে এটা পেয়েছি, সেটা হচ্ছে লিখে দিয়েছি যে ইফ দ্য সেন্টেন্স ইন্ডিকেটস দ্যাট দ্য ডিফারেন্ট ক্লজ ডেফিনেটলি হ্যাপেন্ড অর উইল হ্যাপেন অ্যাট ডিফারেন্ট টাইমস দেন দ্য রুল ডাজ নট নিড টু বি ফলোড। মানে হচ্ছে এখানে যদি অ্যাড্রেস করে একটা ক্লজে যে এটা ডেফিনেটলি ঘটেছে কিংবা ফিউচারে ঘটবে, তখন এই রুলসটা যেমন হচ্ছে ইকুয়ালি প্যারালাল করতে হবে, এই রুলসটা কিন্তু খাটবে না। এটা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, এক্সাম্পলটা হচ্ছে যে শি ইজ আ সিনিয়র, স্টাডিজ এভরি ডে অ্যান্ড উইল গ্র্যাজুয়েট আ
সেমিস্টার আর্লি। আচ্ছা, এখানে প্রথম পার্টটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে দেওয়া, সেকেন্ড ফর্মটা কি এইটাও প্রেজেন্ট ফর্মে দেওয়া, এবং থার্ড যে পার্টটা আছে সেটা কিন্তু ফিউচার টেন্সে দেওয়া। তাই এইটা যদিও মনে হচ্ছে যে এটা আমাদেরকে নন নন প্যারালাল একটা ফরম্যাটে দেওয়া আছে, বাট এটা কিন্তু একটা প্যারালাল ফরম্যাটে দেওয়া আছে। তার কারণ হচ্ছে যদি ফিউচারে উইল হ্যাপেন অর্থাৎ ফিউচারে ডেফিনেটলি ঘটবে এমন কিছু বোঝায়, দেন কিন্তু এই রুলসটা অ্যাপ্লাই হবে না। তাই এক্সেপশনগুলাই কিন্তু আমাদের বেশি করে পড়তে হবে। আমরা কিন্তু প্রতিবার আগের দুইটা ক্লাসে বলেছি যত এক্সেপশন আছে সেইগুলোকে আমাদের বেশি করে পড়তে হবে, কেননা পরীক্ষাতে এক্সেপশনগুলাই বেশি আছে। আচ্ছা, তো এইটাই মোটামুটি বোঝার একটা ব্যাপার ছিল। এখন আমরা এখানে কিছু প্র্যাকটিস দিয়ে দিয়েছি যে প্যারালালগুলো আসলে কিভাবে হয়। হ্যাঁ, এই জন্য এখানে যে জিনিসগুলো দিয়েছি এটা কেন দিয়েছি, তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের বইতে যেই প্যারালাল স্ট্রাকচারগুলো দেওয়া হচ্ছে এটা অনেক সহজ। যেমন আমি এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো কিন্তু অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষাতে কি এগুলো আসবে? যেমন শি লাইকস টু ফিশ, টু সুইম, টু সার্ফ, এভাবে আসবে না। পরীক্ষাতে যে ফরম্যাটে আসবে সেখানে অনেক এক্সট্রা ভোকাবুলারি ইউজ করা হবে এক, এবং সেকেন্ডলি সেই সেন্টেন্সটা প্রচুর বড় হবে, মানে সেটা পড়তেও দেখা যাবে যে আমাদের 30 সেকেন্ড সময় নষ্ট হচ্ছে। এবং থার্ডলি সমস্যা যেটা, যে একটা বড় সেন্টেন্স দিলে সেইটাকে আমাদের বেশি কনফিউজ করে ফেলে, মানে সেখান থেকে আমাদের সেই টেন্সটা ডিটারমাইন করা মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। এবং সেই জন্যই আমরা এখানে একটু এক্সট্রা ভোকাবুলারি দেওয়া যে জিনিসগুলো ছিল, কিংবা একটা বড় সেন্টেন্স যেগুলো দেওয়া সেই জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখো একটা এক্সাম্পল যদি বলি, যেমন হচ্ছে নট অনলি ডিড হ্যাঙ্ক ডিসপাইজ দ্য ওয়ে জুন চিউড with her mouth open dash finding her wet towels all over the bathroom floor। পড়ে মনে হচ্ছে যে আমরা কিছুই বুঝলাম না, মানে একটা বড় সেন্টেন্স পড়ার পরে আমাদের বুঝতে সমস্যা হয়। কিন্তু এটাকে যেটা করতে হবে, যেমন হচ্ছে আমাদের এই কমাটার আগে একটা ক্লজ, সেটাকে আমার আলাদা করে একটু আগে পড়বা এবং সেটার মিনিং বের করবা, এবং সেটা পড়ে পরবর্তী ক্লজটাতে আমরা যাব। আচ্ছা, যেমন হচ্ছে এখানে প্রথম যে সেন্টেন্সটা সেটা কি আকারে দেওয়া আছে, সেটা একটা পাস্ট টেন্সে দেওয়া আছে। পাস্ট টেন্স কিভাবে বুঝতেছি, ডিড দেখে আমরা বুঝলাম যেটা একটা পাস্ট টেন্সে দেওয়া আছে। তাই খুব স্বাভাবিকভাবেই পরের যে ফরম্যাটটা, পরের যে ক্লজটা দেওয়া থাকবে সেইটাও পাস্ট টেন্সে হবে। এখন পাস্ট টেন্সে কোনটা দেওয়া, দুইটা জিনিস দেওয়া, যেমন হচ্ছে বাট হি অলসো লাইকড, এবং আরেকটা দেওয়া যে বাট অলসো লাইকড। এই দুইটাও কিন্তু মানে ইকুয়ালি কারেক্ট গ্রামাটিক্যালি, কিন্তু কোনটা হবে আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছি যে যখন ক্লজ নতুন করে স্টার্ট হয়, পরের যে ক্লজটা যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি, সেই ক্লজটাতে কিন্তু সবসময় কি বলে ওটাকে প্রোনাউন বা নাউন ইউজ করতে হয় না, ঠিক আছে? তো এই জন্য এখানে যে হি যুক্ত যেই অপশনটা আছে সেটা কিন্তু হবে না। তাই বোঝা যাচ্ছে যে বাট অলসো ডিসলাইকড এটা হবে, ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো একটু বাসায় প্র্যাকটিস করে নিবা যে এই জিনিসগুলো কিভাবে হয়। একটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে প্রথম ক্লজটা নিয়ে সেটার ভার্বটা বের করতে হবে, সেটা কি স্ট্রাকচারে দেওয়া আছে সেটা বের করতে হবে, এবং পরেরটাও একইভাবেই ওটাকে সলভ করতে হবে, ঠিক আছে? এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি যে এক্সাম্পলগুলো আসে। আর রিটেনের জন্য কিন্তু প্যারালাল স্ট্রাকচারটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে রিটেন পরীক্ষা যদি দিয়ে দেয়, সেই জন্য সেন্টেন্সের আকারে যে প্যারালালগুলো কারেক্ট করতে হয় সেটাও আমরা একটু এখানে দেখে নিয়েছি যে রিটেনের জন্য এটা কিভাবে প্রিপারেশন নিব। রিটেনে আমরা ওটা লিখে ওটাকে মার্ক করে দিব, আন্ডারলাইন করে দিব, তাহলে ওটা রিটার্ন সলভ হয়ে যাবে। আচ্ছা, বোঝা যাচ্ছে আই গেস, এখানে না বোঝার কিছু নাই। প্যারালাল স্ট্রাকচারে ফরম্যাটটা এখানেই আসে। প্যারালাল স্ট্রাকচার কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? প্যারালাল স্ট্রাকচার আইবি এর পরীক্ষার জন্য মাস্ট ইম্পর্টেন্ট। যারা আইবি এর প্রিপারেশন নিচ্ছ, আইবি এর পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু প্যারালাল স্ট্রাকচার অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং প্যারালাল স্ট্রাকচার কিন্তু কঠিন না, আমরা যেটা দেখলাম প্যারালাল স্ট্রাকচার অনেক সহজ। আচ্ছা, তাই ওইটার সেই পশ ভোকাবুলারির দিকে না তাকিয়ে আমরা জাস্ট ওই টেন্সটা ফলো করব এবং টেন্সটা ধরে আমরা সেই সেন্টেন্সটাকে সলভ করব। আচ্ছা, প্যারালাল স্ট্রাকচার শেষ। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কি? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হচ্ছে একটি সাবজেক্ট এবং সেই ভার্ব, সেইটা কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে সেই জিনিসটা কিন্তু অ্যাগ্রিমেন্ট, বা সেই দুটা জিনিস অ্যাগ্রি করে। অ্যাগ্রি করা মানে হচ্ছে দুটা জিনিস বসে, পাশাপাশি বসে, কিংবা একটা সাবজেক্ট বসলে সেই ভার্বটা সেটার পাশে বসতে পারবে কি পারবে না সেটার জন্য কিছু কন্ডিশনস আছে, এবং সেই কন্ডিশনসগুলোকে আমরা কিন্তু টাইপ ধরে শিখি। হ্যাঁ, তো এই জন্য যেমন এখানে যেই বইটা থেকে আমি স্ক্যান করেছি সেই বইতে কিন্তু এভাবে টাইপ করে দেওয়া নাই, ঠিক আছে? সেই বইতে একদম প্রত্যেকটা এক্সাম্পল এভাবে দেওয়া আছে। আমার কাছে মনে হয়েছে যে সেই টাইপগুলো যদি আমি বলে দেই সেটা আমাদের জন্য পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন যে 12টা টাইপের যদি 12টা রুলস হয়, সেই 12টা রুলস আমরা মুখস্থ করে ফেলবো, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আমরা অনায়াসে পারবো। এখন কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আসে কোথায়?
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মূলত 5টা টপিকই অনেক বেশি আসে, যেটা আমরা আগে বলেছি। এক নম্বর হচ্ছে ওই আইডেন্টিফিকেশনটা, নাউন কোনটা, প্রোনাউন কোনটা। সেকেন্ডলি আসে এই যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে, যে ভার্বের যে মিসপ্লেসমেন্ট, সেই মিসপ্লেসমেন্টটাই দিয়ে বেশি আসে। এবং থার্ডলি যে জিনিসটা আসে সেটা হচ্ছে ভোক্যাব। এবং ফোর্থলি চেঞ্জিং সেন্টেন্সের যে জিনিসগুলো একদম সহজ, আমরা সেকেন্ড ক্লাসে পড়ছি, সেই চেঞ্জিং সেন্টেন্সগুলো আসে। এবং থার্ডলি হচ্ছে কিছু ডিফারেন্ট জিনিসপত্র আসে, মাঝে মধ্যে সাফিক্স প্রিফিক্স চলে আসে, মাঝে মধ্যে হচ্ছে আহ, কিছু অন্যান্য জিনিসপত্র আছে, যেমন হচ্ছে ভয়েস। হ্যাঁ, এগুলো সচরাচর আসে না, কিন্তু অনেক পরীক্ষাতে দিয়ে দেয়। এইগুলো কিন্তু গুচ্ছ পরীক্ষা পদ্ধতির জন্য ইম্পর্টেন্ট, কারণ গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে কিন্তু খুব একটা প্রশ্ন কঠিন করে না, একটু এক্সেপশনগুলোই দেয়। তাই এই জন্য সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা যারা গুচ্ছ পরীক্ষা দিবা তাদের জন্য একদম টপ র্যাঙ্কিংয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইপ ওয়ানে কি বলছি? টাইপ ওয়ানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইন আ সেন্টেন্স আ মডিফায়ার ডাজেন্ট ইনফ্লুয়েন্স দ্য ভার্ব, ইট অনলি স্টেজ দেয়ার অ্যাজ আ হেড ওয়ার্ড। এইটা মানে কি? এটা মানে হচ্ছে একটা সাবজেক্টে মডিফায়ার কোনটা আসলে? মডিফায়ার হচ্ছে যেইটা সাবজেক্ট সম্পর্কে একটি এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটাই তো আমরা মডিফায়ার বলি, তাই না? তো সেই জন্য আমরা বলছি একটা মডিফায়ার সাবজেক্টের ভার্বকে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করতে পারে না। মডিফায়ার যেই টেন্সেই থাকুক না কেন, মডিফায়ার যেই ফরম্যাটেই থাকুক না কেন, প্লুরাল বা সিঙ্গুলার, সেইটার উপর বেস করে কিন্তু মডিফায়ারকে আমরা ভার্বটাকে আমরা চেঞ্জ করি না। মডিফায়ার শুধুমাত্র একটি হেডওয়ার্ড হিসাবে থাকে। তাই যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে দাস, না এটা একটু বেশ জটিল, আমরা লাস্টেরটা দিয়ে বুঝতে পারি। সেটা হচ্ছে the cooking of delicious vegetable are not as easy as a task as the typical American tends to believe. আচ্ছা, তো এইখানে প্রবলেমটা কি? এখানে প্রবলেম যেটা বলা হচ্ছে যে দ্য কুকিং অফ ডিলিশিয়াস ভেজিটেবলস, এখানে কি সেন্সে ব্যবহৃত হচ্ছে? কুকিংটা ইম্পর্টেন্ট, তাই না? ডিলিশিয়াস ভেজিটেবল কিন্তু এখানে মডিফায়ার। আচ্ছা, তাহলে কুকিং কি? কুকিং একটা সিঙ্গুলার সেন্টেন্স, যেহেতু কুকিং সিঙ্গুলার সেন্টেন্স, তাই এখানে কিন্তু আরটা হবে না, তাই না? এখানে ইজ হবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, দ্য কুকিং অফ ডিলিশিয়াস ভেজিটেবল ইজ নট অ্যাজ ইজি, ঠিক আছে, এইটা হবে। তার মানে মডিফায়ার যেমনই হোক না কেন আমাদের প্রথম সাবজেক্টটার প্রতি বেশি টার্গেট করতে হবে। আচ্ছা, সেকেন্ড টাইপটা অনেক বেশি দেখা যায়, যেমন হচ্ছে একটা বিভিন্ন ধরনের ক্লোজ দিয়ে আমাদেরকে বলে যে অ্যান্ড দিয়ে যুক্ত করে দেয়, অনেকগুলো ক্লোজকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিই। যেটা সমস্যা সেটা হচ্ছে কখনো কখনো এই অ্যান্ড দ্বারা দুটি সিঙ্গুলার সেন্টেন্স যখন যুক্ত হয় তখন সেটি একটি আইডিয়াকে প্রকাশ করে, যেমন হচ্ছে সামটাইমস অ্যান্ড ইন্ডিকেটস টু সিঙ্গুলার নাউন অ্যাজ ওয়ান আইডিয়া। ঠিক আছে, দুইটা সিঙ্গুলার নাউন থাকলেও মাঝখানে যদি অ্যান্ড থাকে তাহলে এটা একটা অর্থে প্রকাশ করে। যেমন কি? যেমন হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, হর্স অ্যান্ড ক্যারেজ, পেন অ্যান্ড পেপার, কাগজপত্র যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো এই ক্লজগুলো যখন আমরা অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একটা আইডিয়া প্রকাশ করে তখন কিন্তু সেইটা সিঙ্গুলার ফরম্যাটে হবে, তখন কিন্তু সেটা প্লুরাল ফরম্যাটে হবে না। যেমন হচ্ছে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স ইউ হেলদি অ্যান্ড ওয়াইজ। এখানে কিন্তু মেক হবে নাকি মেক্স হবে? কোনটা? মেক্স হবে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা কি বলা যায়, দ্য কিং অ্যান্ড আই আর আ মিউজিক্যাল কমেডি, এখানে কি এটা কারেক্ট? না, এটা কারেক্ট না। দ্য কিং অ্যান্ড আই, এইটা দুইটা মিলে আমরা বোঝাচ্ছি যে কিং এবং আমি একসাথে মিলে একটা বিশেষণ প্রকাশ করছি, তাই এখানে কিন্তু ইজ হবে। ঠিক আছে, আচ্ছা, তো সেকেন্ড রুলসটা কি? সেকেন্ড রুলসটা হচ্ছে অ্যান্ড দিয়ে দুইটা ডিফারেন্ট নাউন যদি যুক্ত হয়ে একটি আইডিয়াকে প্রকাশ করে তখন কিন্তু সেটা একটা সিঙ্গুলার ফরম্যাটে হবে। আচ্ছা, থার্ড টাইপটা কি? থার্ড টাইপটা আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে কখনো কখনো একটা সিঙ্গুলার সাবজেক্ট এর পূর্বে কিছু ডিটারমিনার থাকে। ডিটারমিনার আমরা বলি কি? এই যে নিচের এক্সাম্পলগুলো, যেটাকে আমরা এই যে ইচ, ইদার, নিদার, এগুলোকে কিন্তু ডিটারমিনার বলে। আচ্ছা, ডিটারমিনার থাকলে ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এভরিবডি, এনিথিং, নাথিং, নোবডি, এই টাইপের কিন্তু প্রচুর ওয়ার্ড আসে। তাই এই সকল ওয়ার্ড থাকলেই আমরা ধরে নেব যেই সেন্টেন্সে এভরিবডি, সামথিং, ইদার, নাইদার, ওয়ান, নোবডি এগুলো থাকবে সেটাকে আমরা সিঙ্গুলার ফরম্যাটে বসাবো চোখ বন্ধ করে, এটা চিন্তা করা লাগবে না। আচ্ছা, এক্সাম্পলগুলো দেওয়া আছে, মানে এই ডিটারমিনারগুলো একদম কমন, তাই এই ডিটারমিনারগুলো যখনই থাকবে তখনই আমরা সেটাকে সিঙ্গুলার ফরম্যাটে বসিয়ে দিব। থার্ড রুলস যেটা আমাদের। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে যে আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট বাট,
ড্যাশ অফ দেম ওয়াজ ফ্রেশ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ওয়াজ ফ্রেশ দিয়ে কি বোঝাচ্ছি? ওয়াজ ফ্রেশ দিয়ে আমরা এই রুলসটার কথাই বোঝাচ্ছিলাম যে সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। এখানে যদি প্লুরাল হতো তাহলে কিন্তু ওয়্যার হতো। তাই আমরা এটা সহজে বুঝতে পারছি যে বাটের পরে নিদার হবে। নিদার কেন? কারণ এই আগের ক্লজটা পরে আমরা বুঝছি যে আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট বাট নিদার অফ দেম ওয়াজ ফ্রেশ। আচ্ছা, তোমাদেরকে যদি ওই ওয়াজের জায়গাতে ড্যাশ দেওয়া থাকতো তাহলে তোমরা কিন্তু ওয়াজই বসাতা, তোমরা কিন্তু ওয়্যার বসাতা না। তো আমাদের থার্ড রুলসটা কি? থার্ড রুলসটা হচ্ছে যখন এই ধরনের ডিটারমিনার থাকবে তখন সিঙ্গুলার ফর্ম বসিয়ে দিব, চোখ বন্ধ করে, কিছু চিন্তা করা লাগবে না। আচ্ছা, এরপরে ফোর্থ টাইপ। ফোর্থ টাইপটাও একদমই সহজ, সেটা হচ্ছে আমরা জানি নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, এই টাইপের কিন্তু অনেক সেন্টেন্স আমরা বিভিন্ন সময় ইউজ করে থাকি। তো সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব? রুলসটা কি? নিচের পেয়ার অফ ওয়ার্ডসগুলো দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হলে শব্দজোড়ার দ্বিতীয় অংশ, আর দ্বিতীয় অংশ মানে হচ্ছে এই যে নট অনলি কিন বাট অলসো, হ্যাঁ, বাট অলসো থেকে যে জোড়াটা শুরু হচ্ছে, দ্বিতীয় অংশ বাট অলসো নর, এর পরে যে সাবজেক্টটা থাকবে ভার্ব তাকেই তার সাথে অ্যাগ্রি করবে। মানে হচ্ছে এই যে দুইটা ক্লজ দেওয়া থাকবে, নট অনলির পরে আরেকটা ক্লজ যেটা বাট অলসো দিয়ে স্টার্ট হবে, সেই বাট অলসোর যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট মতো করে পুরো সেন্টেন্সটার ভার্বটা ডিটারমাইন করা হবে। ঠিক আছে, বোঝা গেছে? মানে হচ্ছে যখনই এই ধরনের ক্লজ দেখবো আমরা একটা সেন্টেন্সে, এই ধরনের পেয়ার দেখবো, নট বাট, নট অনলি বাট অলসো, ইদার অর, তখনই অরের পরে যে অংশটা আছে সেইটার আমরা সাবজেক্টটার দিকে তাকাবো এবং সেটা সাবজেক্টটা যদি প্লুরাল ফর্মে থাকে তখন সেটা ভার্বটাকে আমরা প্লুরাল ফর্মে নিব, যদি সিঙ্গুলার ফর্মে থাকে তখন আমরা সেটার ভার্বকে সিঙ্গুলার ফর্মে নিব। আচ্ছা, তো সেটার এক্সাম্পলগুলো কি? এক্সাম্পলগুলো খুব সহজ। এক্সাম্পলটা একটা দেখি, সেটা হচ্ছে কোনটা দেখা যায়, 18 নাম্বারটা, নট অনলি শাওলিন বাট অলসো হার ব্রাদার্স ড্যাশ মানি টু বাই গুডস ফর টুমরোজ ফিল্ড ট্রিপ। আচ্ছা, ব্রাদার্স বলা আছে, ব্রাদার্স কি প্লুরাল? হ্যাঁ, ব্রাদার্স প্লুরাল, তাই ব্রাদার্স যদি প্লুরাল হয় তাহলে সেই ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্মেই হবে, তাই এখানে নিডস হবে না, এখানে নিড হবে। ঠিক আছে, তো একদম সহজ, এটা খুব একটা আহামরি কঠিন না। তারপরেও তোমরা যখন প্র্যাকটিস করবা প্রত্যেকটাই একটু দেখে দেখে প্র্যাকটিস করে দিও। আচ্ছা, এরপরে হচ্ছে টাইপ 5। টাইপ 5-এ কি বলা আছে? নিচের ওয়ার্ডগুলোর নাম হচ্ছে অ্যাকম্প্যানিমেন্ট। অ্যাকম্প্যানিমেন্ট দিয়ে একাধিক সাবজেক্ট যুক্ত করা হলে আগের সাবজেক্টটি অনুযায়ী ভার্বের ফর্ম নির্ধারিত হয়। আচ্ছা, এই যে রুলসগুলো মাঝে মাঝে একটু কঠিন সাউন্ড করে। ঠিক আছে, তো আমরা যে কাজগুলো করতে পারি, তোমরা যে নোট খাতা যখন তৈরি করবা, লাইক এই লেকচার শিটটা তো একটা হার্ড কপি তোমাদের কাছে থাকবেই, কিন্তু সেটা বোঝার জন্য যে কাজটা করতে পারো, প্রত্যেকটা টাইপ থেকে একটা এক্সাম্পল যদি লিখে ফেলো তাহলে আই গেস তোমাদের এই কনফিউশনটা থাকবে না, তোমাদের আলাদা করে রুলস মুখস্থ করতে হবে না। আচ্ছা, কম্প্যানিমেন্ট কোনটাকে বোঝাচ্ছে? অ্যাকম্প্যানিমেন্ট কোনটাকে বোঝাচ্ছে? এই যে অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যামং উইথ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্প্যানিড বাই। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে একটি অ্যাকম্প্যানিমেন্ট। আচ্ছা, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে এগুলো যখন একটা সেন্টেন্সে থাকে তখন সেটা এক্সট্রা কিছু যোগ করা বোঝায়। লাইক আমরা এটা কিন্তু আগেও পড়েছি যে অ্যালং উইথ দিয়ে কি বোঝা যায়, যে তুমি আছো, তোমার সাথে এইটাও আছে কিংবা এটাও হচ্ছে, এটাও হ্যাপেনিং, একই সাথে দুইটা কাজ হচ্ছে, সাইমালটেনাসলি দুইটা কাজ হচ্ছে, কিন্তু একটা কাজ হচ্ছে সেটার সাথে অ্যাডিশন হিসাবে আরেকটা কাজকে যোগ করা হচ্ছে। এবং সেই জন্য এই টাইপের যখন ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সে থাকবে তখন সেটা কি বলা হচ্ছে? একাধিক সাবজেক্ট যোগ করা হলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বের ফর্মটি নির্ধারিত হবে। অর্থাৎ এই যে ধরো হি অ্যালং উইথ মি, তাহলে কি হবে? আগের সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে, এখানে যদি হি থাকে তাহলে হি কি সিঙ্গুলার, ওইটার ফর্ম অনুযায়ী বসবে। যদি দে থাকে তাহলে ওইটার ফর্ম অনুযায়ী ভার্বের আমরা ফর্মটা নির্ধারণ করব। ঠিক আছে, তো 5 নাম্বার রুলসটাও কিন্তু সহজ। এই ধরনের জিনিসগুলো যখনই দেখব প্রথম যে পার্টটা থাকবে সেইটা পার্টটা দিয়ে আমরা ফর্মটা নির্ধারণ করব। রুলসগুলো কিন্তু মুখস্থ করা জরুরি অবশ্যই। আচ্ছা, এরপর হচ্ছে রুলস নাম্বার 6। আচ্ছা, রুলস নাম্বার 6 কি দেওয়া আছে? রুলস নাম্বার 6-এ বলা হচ্ছে যে কালেকটিভ নাউন বাক্যের সাবজেক্ট হলে এবং এটা কালেকটিভলি কাজ করলে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু যখন গ্রুপের মেম্বাররা ইন্ডিভিজুয়ালি কাজ করে তখন সাবজেক্টটি প্লুরাল হয় এবং প্লুরাল ভার্ব গ্রহণ করে। আচ্ছা, এটা কি বলা হচ্ছে? কালেকটিভ নাউন ভার্ব কোনগুলো? কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ নাউন হচ্ছে, এটার এক্সাম্পল খুবই সীমিত, কালেকটিভ নাউন কিন্তু খুব একটা বেশি নাই। কালেকটিভ নাউনের এক্সাম্পলগুলো কি?
অডিয়েন্স, ঠিক আছে, ফ্যাকাল্টি, পুলিশ, হার্ড, হার্ড মানে হচ্ছে পশুর দল, ঠিক আছে, আমরা ওই গ্রামার বইগুলোতে দেখি যে হার্ড কথাটা অনেক ইউজ করা হয়। তারপর হচ্ছে ফ্লক, ফ্লক মানে কি পশু পাখির ঝাঁক, কমিটি, পাবলিক, এগুলো হচ্ছে একদম লিমিটেড কিছু কালেকটিভ নাউন আছে। তো এই কালেকটিভ নাউনগুলো যখন সাবজেক্ট হিসাবে থাকে তখন সাবজেক্ট ইউজুয়ালি কি হয়, সিঙ্গুলার ফর্ম হয়, কিন্তু যদি এই ধরনের কালেকটিভ নাউনগুলো ইন্ডিভিজুয়ালি কাজ করে তখন সাবজেক্টটি কিন্তু প্লুরাল হয়। কিভাবে বোঝাচ্ছি, যেমন আমি যদি বাইরে থেকে একটা এক্সাম্পল দিই তাহলে আমরা বোঝাতে পারি দ্য দ্য জুরিজ আর আর্গিউং ওভার সেভারাল ইস্যুস, ঠিক আছে, তখন কি দ্য জুরি কি ইজ হবে না, দ্য জুরি আর হবে, কারণ এখানে জুরি যদিও কালেকটিভ নাউন এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি বুঝিয়েছে। তাই আমরা কিন্তু যখন দেখবো যে দ্য জুরি ইজ আর্গিউইং ওভার সেভারাল ইস্যুস ওইটা ভুল হবে, তাহলে এটার কারেক্ট ফর্মটা কি হবে, দ্য জুরি আর আর্গিউইং ওভার সেভারাল ইস্যুস। তেমনি আমরা এখানে এক্সাম্পলটা দেখি, দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড কি হবে, এখানে চারটাই দেওয়া আছে, আমাদের রাইট যে পার্টটা আছে রাইট পার্টটা দেখে শিখে নেই কি হবে, ইট হ্যাজ রিচ আ ডিসিশন, ইট হ্যাজ রিচ আ ডিসিশন, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে এই ধরনের কমিটি এইটা যেখানে ব্যবহৃত হয়েছে সেইটার যদি ইন্ডিভিজুয়ালি কাজ করে তাহলে সেইটার সাবজেক্টটা কি হবে, প্লুরাল ফর্ম হবে, এই জন্য এখানে হ্যাজ বসছে, এখানে হ্যাভ বসে নাই, ঠিক আছে, কমিটির জন্য এখানে সিঙ্গুলার হয়ে গিয়েছে। আচ্ছা, কংগ্রেস হ্যাজ ইনিশিয়েটেড আ নিউ প্ল্যান টু কমব্যাট ইনফ্লেশন, কংগ্রেস এটা একটা কালেকটিভ নাউন, এটার পাশে হ্যাজ বসেছে। আচ্ছা, এখানে বাকি এক্সাম্পলগুলো আমি রিপিট না করি, এক্সাম্পলগুলো দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে টাইপ নাম্বার 7, টাইপ নাম্বার 7 কি বলছে এখানে, টাইপ নাম্বার 7-এ বলছে এটা একটু এক্সেপশন, এবং এই এক্সেপশনটা একটু আলাদা করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর নাম্বার অফের পরে প্লুরাল নাউন হয় এবং ভার্ব প্লুরাল ফর্মে হবে, এবং দ্য নাম্বার অফের পরে আ নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ দুইটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আ নাম্বার অফের পরে কি হবে, প্লুরাল নাউন হবে এবং প্লুরাল ফর্ম হবে, এবং দ্য নাম্বার অফের পর প্লুরাল নাউন হলেও আমরা কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাই। এখানে দুইটাকে আবার হাইলাইট করে দেখিয়ে দিয়েছি যে আ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, কিন্তু আর এর জায়গায় যদি দি থাকে অর্থাৎ দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব হবে। এটা কিন্তু এক্সেপশন, এই এক্সেপশনটা কিন্তু অনেক জায়গায় আসে। আচ্ছা, এটার এক্সাম্পল দেখি, এটার এক্সাম্পল কোথায়, এখানে এক্সাম্পলটা হচ্ছে অ্যাকর্ডিং টু আর রিসেন্ট স্টাডি বাই ওএসএলএ, ওএসএলএ মানে কি ওয়ান সাইডেড লাভ অ্যাসোসিয়েশন। আচ্ছা, নাইস। আচ্ছা, অ্যাকর্ডিং টু আর রিসেন্ট স্টাডি বাই ওএসএলএ কমা দেওয়া আছে ড্যাশ বাই লিপস অ্যান্ড বাউন্ড সিন্স 2012। আচ্ছা, এখন এখানে চারটা জিনিস দেওয়া আছে, এখানে দেওয়া আছে দ্য নাম্বার অফ ব্রোকেন হার্টস, দেয়ার হ্যাজ বিন গ্রোথ ইন দ্য নাম্বার অফ, এখানে বলা আছে দ্য নাম্বার অফ ব্রোকেন হার্টস আচ্ছা, গ্রোয়িং নাম্বার অফ ব্রোকেন হার্টস হ্যাভ বিন ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে হাসতেছে কে, মুবাশির আই গেস। আচ্ছা, হ্যাঁ, তো আমরা এখানে কারেক্ট ফর্মটা কোনটা হবে, আমরা উপরের চারটার দিকে একটু তাকাই, সেটা হচ্ছে দ্য নাম্বার অফ এর পর প্লুরাল নাউন হবে, ডি তাতে কি বলা আছে, দ্য নাম্বার অফ ব্রোকেন হার্টস, হ্যাঁ প্লুরাল নাউন হয়েছে, এবং তারপরে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, ইন বাংলাদেশ হ্যাজ গ্রোন, ঠিক আছে, হ্যাভ গ্রোন হবে না, এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, দ্য নাম্বার অফ দি আছে দেখে এখানে কিন্তু হ্যাজ বসছে, এখানে কিন্তু হ্যাভ বসলেই কিন্তু ভুল হয়ে যেত, কারণ এখানে দি নাম্বার অফের পর বি নাম্বার অপশনটাতে হ্যাভ বসছে, তাই এটা ভুল। তারপর নাম্বার অফের পরে ব্রোকেন হার্টস হ্যাভ বিন ইন বাংলাদেশ, এখানে কিন্তু প্লুরাল ফর্ম এখানে হয় না, কারণ এটাকে আমরা এটাকে পার্টিসিপল করে ফেলছি, ঠিক আছে। তো এখানে যদিও গ্রোয়িং নাম্বার অফ এখানে বলা আছে, এই অপশনটা ভুল, বি নাম্বার অপশনটা ভুল দেখা যাচ্ছে, এবং ডি নাম্বার অপশনটা কেন রাইট, কারণ এখানে দ্য নাম্বার অফের পরে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে। আচ্ছা, তারপরে কি, তারপরে দুইটা এক্সাম্পল অনেক সহজ, এখানে দেওয়া আছে কোনটা কারেক্ট সিলেক্ট করতে বলছে, তোমরা সিলেক্ট করতে পারবা, জাস্ট ওই পার্টটা দেখলেই হবে যে এখানে এ নাম্বার অফ দেওয়া আছে না দি নাম্বার অফ দেওয়া আছে, এটা যেহেতু এক্সেপশন এটা একটু বোল্ড আকারে আমরা হাইলাইট করে শিখব। আচ্ছা, এরপরে টাইপ 9, টাইপ 9টা কিন্তু অনেক আসে, আমি দেখছি ভর্তি পরীক্ষাতে এই টাইপটা দিয়ে বেশি আসে, সেটা হচ্ছে ইউনিট, টাইম, ডিস্টেন্স, মানি, হ্যাঁ ইত্যাদি দ্বারা যদি একটা অ্যামাউন্ট বোঝায় তাহলে কিন্তু এইটা যত বড় অ্যামাউন্টই হোক না কেন এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে হবে। আমরা এই ধরনের ইউনিট গিয়ে কিন্তু অনেক সেন্টেন্স আসতে দেখি, যেমন হচ্ছে 2 মাইলস 20 ডেইজ, হ্যাঁ এইগুলো কিন্তু একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে,
যে 2 মাইলস 2 মাইল একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে, 20 দিন একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে, $50,000 একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে, 12 ডজন একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে। তাই এই ধরনের অ্যামাউন্ট বোঝালে ইউনিট, টাইম, ডিস্টেন্স, মানি দিয়ে ওটার পাশে কিন্তু সব সময় ইজ বসবে, অর্থাৎ সব সময় সিঙ্গুলার হবে। হ্যাঁ, 2 মাইলস ইজ, 20 days ইজ, $50,000 ইজ, যত ডলার্স থাকুক না কেন, 500 কোটি টাকা দেওয়া থাকলেও সেটার পরে ইজ বসবে। আচ্ছা, যেমন 12 ডজন ইজ রিকোয়ার্ড। তো এই জন্য আমরা খেয়াল রাখবো যে এই ধরনের অ্যামাউন্ট বোঝালে সেটা সব সময় সিঙ্গুলার ফর্ম ঘটবে। আচ্ছা, এরপরে কি, এরপরে রুলস নাম্বার 9। রুলস নাম্বার 9-এ কি বলা আছে? রুলস নাম্বার 9-এ বলা আছে একটি সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিডিসেন্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। অ্যান্টিডিসেন্ট বলতে কি বোঝাচ্ছি? আমরা কিন্তু এটা একদম প্রথম ক্লাসে যখন পড়ছি প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিডিসেন্ট হচ্ছে এই যে প্রোনাউনের একটা ডিফারেন্ট ফর্ম, অর্থাৎ প্রথম পার্টে যেটা বোঝাবে এর পরের পার্টটা যেটাকে রেফার করে সেই পার্টটাই হচ্ছে অ্যান্টিডিসেন্ট, অর্থাৎ প্রোনাউনের একটা ডিফারেন্ট নাম হচ্ছে অ্যান্টিডিসেন্ট। আচ্ছা, একটি সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিডিসেন্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে এক্সাম্পলটা কি দিয়েছে সেটা হচ্ছে দিস ইজ দ্য বুক দ্যাট এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট। আচ্ছা, যেমন হচ্ছে দিস ইজ দ্য বুক, এই বইটার কথা বলা হচ্ছে যেইটা এভরিওয়ান ইজ টকিং, যেটা সম্পর্কে সবাই কথা বলছে। অ্যান্টিডিসেন্ট কোনটা? অ্যান্টিডিসেন্ট হচ্ছে এই দ্যাটটা। ঠিক আছে, তো অ্যান্টিডিসেন্ট যেটাকে মিন করবে সেইটা দিয়েই কিন্তু আমাদের ভার্বটা ডিটারমাইন করতে হবে। যেমন হচ্ছে এই দ্যাটটা এভরিওয়ান দিয়ে বোঝাচ্ছে, যে এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট যেটা দিয়ে বোঝাচ্ছে সেইটা দিয়ে আমরা কিন্তু এই জন্য আমরা ইজ বসিয়েছি। উই ডিডন্ট ব্রিং দ্য রিসিট হুইচ ওয়াজ আ বিগ মিস্টেক। ঠিক আছে, যেমন হচ্ছে অ্যান্টিডিসেন্ট কোনটা? হুইচ। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিডিসেন্ট অনুযায়ী আমাদের ভার্বটা ব্যবহৃত হয়েছে যে হুইচ ওয়াজ। এই ধরনের এক্সাম্পলগুলো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, যে অ্যান্টিডিসেন্ট দেওয়া থাকবে রিলেটিভ প্রোনাউনে, সেখানে একটা উল্টাপাল্টা একটা ভার্ব দিয়ে বলবে এটা কারেক্ট করো, কিংবা ওখান থেকে আমাদের কারেক্ট ফর্মটা বের করতে হবে। তাই এই রুলসটা মনে থাকলে আমরা ইজিলি সেটাকে বের করতে পারবো। আচ্ছা, এরপর একটা একটা ডিফারেন্ট টাইপ, সেটা হচ্ছে অনেক সময় যেমন একটা ফ্র্যাকশন আকারে বলা থাকে যে 2/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। ঠিক আছে, তো ওই 2/3কে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? এটা কি সিঙ্গুলার বসাবো নাকি ওটাকে আমরা প্লুরাল হিসাবে বসাবো? ওখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, এটা নিয়ে একটা কনফিউশন হয়। কিংবা পার্সেন্টেজ যখন বলা হয়, তো ওই পার্সেন্টেজ কিংবা এই ধরনের ফ্র্যাকশন যখন একটা কোয়েশ্চেনে থাকবে, একটা সেন্টেন্সে দেওয়া থাকবে, সেটার জন্য এই রুলসটা। যেমন হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি যদি 1 হয়, যেমন এখানে 2/3 বলা হচ্ছে, এখানে যদি 1/3 বলা হতো তখনের ক্ষেত্রে কি হবে? 1/3 1 থাকলে পরের অংশ কোনো এস বা এস হয় না, কিন্তু প্রথম অংশটি যদি 1 ভিন্ন অন্য সংখ্যা হয়, মানে হচ্ছে এই ধরনের পার্সেন্টেজ বোঝাতে গেলে প্রথম যে পার্টটা, ভগ্নাংশের প্রথম পার্টটা যদি 1 ছাড়া যে কোনো কিছু হয়, যেমন 2 হয়, 4 হয়, তাহলে সেখানে কিন্তু পরের পার্টটাতে এস বা এস যুক্ত হবে, 1 থাকলে হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে এবং পার্সেন্টেজের ক্ষেত্রেও একই রকম হবে। কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে 2/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, এটার অ্যান্সার হচ্ছে হ্যাজ বিন। হ্যাজ বিন কেন? কারণ আমরা বলছিলাম যে যদি 1 ভিন্ন অন্য একটি পার্ট হয়, পরের সংখ্যার সঙ্গে কিন্তু এস বাই এস যুক্ত হবে। এখানে একটা ডিফারেন্ট ফরম্যাটে দেওয়া আছে, এখানে এটা কি বলে হ্যাজ বিন আকারে দেওয়া আছে, কিন্তু যদি এখানে সিম্পল সেন্টেন্স থাকতো তাহলে কি বলতাম? তাহলে এটার সাথে এস বাই এস যুক্ত করতাম। আচ্ছা, পরের সাবজেক্টের ক্ষেত্রে যেমন হচ্ছে 2/3 অফ দ্য ওয়ার্কটা এখানে কি বলা হচ্ছে? যে ওয়ার্কের 2/3 করা হয়েছে, তাই ওয়ার্কটাকে আমরা কি হ্যাভ বলবো না হ্যাজ বলবো? আমরা অবশ্যই হ্যাজ বলবো, হ্যাজ বিনের জন্য এটার অ্যান্সার হয়েছে। তারপর হচ্ছে 34% অফ ব্রিজ, এটা কি হবে? এটাও হ্যাজ বিন হবে, হ্যাজ বিন ডিস্ট্রয়েড। আচ্ছা, এখানে কারেক্ট কোনটা? এখানে কারেক্ট হচ্ছে 3/4 অফ দ্য রোড ইজ পিচড, আর এইটা কি এখানে কি বলা হচ্ছে? 3/4 অফ দ্য রোড ওয়্যার পিচড, এখানে ওয়্যার দিয়ে ভুল দিয়ে দিয়েছে, তাই এটা ভুল। তারপর হচ্ছে এখানে ডি নাম্বারটা কি বলছে? 3/4 অফ দ্য রোড ওয়াজ পিচড। হ্যাঁ, এইটা কি ভুল নাকি সত্যি? এটা ভুল, কারণ এখানে কিন্তু ফোর্থস আর হচ্ছে 3/4, এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। এই দুইটা কিন্তু ডিফারেন্ট একটা অর্থ মিনিং দ্বারা করায়। আমরা যখন প্রথম ক্লাসেও দেখছি একটা এস দিয়ে কিন্তু ডিফারেন্ট মিনিং আমরা বের করে ফেলি, তাই এই জিনিসগুলো একটু সাবধানে খেয়াল রাখতে হবে। আচ্ছা, টাইপ 11টা আমরা আলোচনা করছি আগেও, কিন্তু তারপর এখানে যেহেতু আমরা ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে কথা বলছি, তাই এখানেও এটা ইনক্লুড করা হয়েছে। সেটা হচ্ছে জিরান্ট ইনফিনিটিভ এবং ক্লজ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হলে ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হবে।
আচ্ছা, এখানে হবে আমি ইংলিশে লিখে দিয়েছি, আচ্ছা কারেক্ট করে দিব না। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যে হন্টিং টাইগার্স ইজ আ ফেভারিট স্পোর্ট ইন আওয়ার কান্ট্রি। হন্টিং টাইগার, এটা কি করা হয়েছে? আচ্ছা, আমাকে কি বাকিরা শুনতে পাচ্ছে? আচ্ছা সরি গাইজ, আমাকে শোনা যায় নাই হয়তো। এখন আবার একটু রিজয়েন দিতে হবে। এখন শুনতে পাচ্ছো? শাফিন, শাফিন এখন শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কোন জায়গা পর্যন্ত বোঝাইছি এটা একটু যদি বলতা তাহলে। মানে টাইপ 11 কি শুরু করছিলাম? ভাই যে সিম্পল সিম্পল যদি হইতো সেক্ষেত্রে হইলো কি যে হ্যাজ বিনটা বুঝাচ্ছিলেন, এটা সিম্পল সেন্টেন্স হলে দেন ওইখান পরে আর শুনতে পাইনি। ও আচ্ছা আচ্ছা, তো আমরা ওইটাই বলছিলাম যেটা একটু টেকনিক্যালি দেখতে হবে যে ওইখানে এস এবং এস না থাকা এটা অনেক কিছু মিন করে। তাই এই যে বি এবং ডি নাম্বার, হ্যাঁ এই দুইটার মধ্যে কিন্তু একটু সমস্যা আছে। যেমন হচ্ছে বি নাম্বারের সমস্যাটা হচ্ছে এটা ওয়্যার, এবং ডি নাম্বারের সমস্যা হচ্ছে এখানে থ্রি ফোর্থ ফোর্থ বলা আছে, এখানে কিন্তু ফোর্থ হবে, ভাই এস হয়। স্ক্রিন শেয়ার অন হয় নাই, স্ক্রিন শেয়ার অন হয় নাই। ও শিট, আচ্ছা এখন এখন হয়েছে না? হ্যাঁ ভাই। আচ্ছা, এই যে আমরা বলছিলাম যে বি এবং ডি নাম্বার, বি নাম্বারের সমস্যাটা হচ্ছে এখানে ওয়্যার দেওয়া, তাই এটা হবে না। এবং ডি নাম্বারে হচ্ছে থ্রি ফোর্থ বলা আছে, থ্রি ফোর্থস হয় কিন্তু যখনই ওই একটা পার্সেন্টেজ বোঝাতে বলা হয় তখন কিন্তু থ্রি ফোর্থ, ওয়ান থার্ডস। হ্যাঁ, তো এই জন্য এই ডি নাম্বারে কিন্তু এস নেই, তাই ডি নাম্বারটা ভুল, এবং বি নাম্বারে ওয়্যারের জন্য এটা ভুল। তাই এই জিনিসগুলো একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে টাইপ 11-এর কথা বলছিলাম। টাইপ 11 কি? টাইপ 11 এই পার্টটা আমরা আগেও পড়ছি, এই জিরান্ড ইনফিনিটিভ এটা আগেও পড়ছি, কিন্তু যেহেতু ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে পড়ছি তাই এখানেও একটু এটা নিয়ে কথা বলা জরুরি। আচ্ছা, এখানে হবে ইংলিশে লিখে ফেলছি, নো ওয়ারিজ, ঠিক করে দিব না। এরপর হচ্ছে এই রুলসটা কি? রুলসটা হচ্ছে জিরান্ড ইনফিনিটিভ এবং ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেমন হচ্ছে এই যে হন্টিং, হ্যাঁ এটা জিরান্ড করা হয়েছে। এবং এই এরপরে যেটা টু ওয়াক, এটা হচ্ছে ইনফিনিটিভ, এবং আমরা ক্লজ সেন্টেন্স যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে এই সেন্টেন্সটা হচ্ছে ক্লজ সেন্টেন্স, যেমন দ্যাট হি ইজ আ গুড বয় ইজ নোন টু আস। ঠিক আছে, তো এই জিনিসগুলো তিনটা পার্ট, অর্থাৎ আমাদের কি জিরান্ট, ইনফিনিটিভ এবং লাস্টলি হচ্ছে ক্লজ সেন্টেন্স থাকলে এর সাবজেক্ট হবে, এগুলো যদি সাবজেক্ট হয় একটা সেন্টেন্সের তাহলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। আচ্ছা, যেমন হচ্ছে জিরান্ট, এখানে কি করা হয়েছে? হন্টিং টাইগার্স, হ্যাঁ এটা জিরান্ট হয়েছে, তাই এটার পরে কিন্তু ইজ হবে। ঠিক আছে, হন্টিং যে কোনো ধরনের জিরান্ট, পৃথিবীতে যেই জিরান্টই থাকুক না কেন, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ ওইটা ইজ হবে, ওয়াকিং ইজ আ গুড প্র্যাকটিস ওইখানেও ইজ হবে। আচ্ছা, তারপর হচ্ছে যদি ইনফিনিটিভ ওয়ার্ডের ফার্স্ট সেন্টেন্সের ফার্স্টে হয় তখনও কিন্তু সেইটা সিঙ্গুলার হবে, যেমন টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। আচ্ছা, এবং লাস্টলি দ্যাট হি ইজ আ গুড বয় ইজ নোন টু আস, এখানেও ইজ হবে, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম বসবে। আচ্ছা, এরপরে একদম আরেকটা যে লাস্ট আমাদের টাইপ 12 যেটা, সেটা কি? সেটা হচ্ছে অল, বোথ, মেনি, ফিউ, আদার, সেভারালস, এই শব্দগুলোর পরে নাউন প্লুরাল হয়। এটা আমাদেরকে এখনো শোনা যাচ্ছে না? আচ্ছা যাচ্ছে আই গেস। হ্যাঁ, তো এই যে ওয়ার্ডগুলো আছে অল, বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, এগুলোর পরে কিন্তু অলওয়েজ নাউন প্লুরাল হয়। ঠিক আছে, এক্সাম্পল যেমন হচ্ছে সেভারাল পিপল আর। আচ্ছা, আরেকটা কমন মিস্টেক হয় যেটা আমি একটু বলে নিই, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা পিপলস ইউজ করি, কথাটা কিন্তু পিপলস না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি দেখছি যে পরীক্ষাতে একই একটা ওয়ার্ড দিয়ে বলে ওটা পিপলস বসায় দিছে, তাই ওই পিপলসটাকে কিন্তু ভুল। হ্যাঁ, পিপল কিন্তু নিজে একটা প্লুরাল ফর্ম। এখানে কি বলছে? এখানে বলছে সেভারাল পিপল আর আনএবল টু অ্যাটেন্ড দ্য ক্লাস। তো এখানে কি? এখানে আর বসছে,
যেহেতু সেভারাল কথাটা আছে তাই এখানে আর বসছে। আচ্ছা, তারপর কি বলছে, মেনি ওয়ার্কার্স হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক। মেনি ওয়ার্কার্স, মেনি শব্দটা আছে তাই এখানে কিন্তু হ্যাভ বসছে, নতুবা কিন্তু হ্যাজ বসতে পারতো অন্য কিছু থাকলে। তাই এই ধরনের কি ওয়ার্ডগুলো যখনই আমরা দেখব তখনই ধরে